আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। জ্বালানির চাপ বেশি দিন বহন করা সম্ভব নয়, অর্থমন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস। সংসদে ফের মাইক বিভ্রাট, ৪০ মিনিট বিরতি। আওয়ামী লীগ সরকারের সুরে সড়ক মন্ত্রীর বক্তব্য, সংসদে এমপির মনিরুল হক চৌধুরী। ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, সংসদে মন্ত্রী। বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে, গোলাম পরোয়ার। রাজনীতি অর্থনীতিতে পরিবর্তন না এলে ফের গণভ্যুত্থান হতে পারে, পরিবেশ মন্ত্রী। লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ, ওসি সহ আহত ৮। কুমিল্লায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার। শেষ পর্যন্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে, ইসমাইল কানি। ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তারা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি ছবি ও হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার দেন। দুটি ছবির একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বাংলাদেশ এখনও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে দীর্ঘদিন এই চাপ বহন করা সরকারের পক্ষে সম্ভব নয়। রবিবার দুপুরে শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এর প্রভাব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকবে না, বরং খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে সংসদে পাশ হয়েছে সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬। সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। রবিবার সংসদ অধিবেশনে উত্থাপিত এই বিলের মূল বিধানসমূহে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডার এবং বিশেষ বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে বিনিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর হবে। অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদের নিয়োগ বিধিমালায় বয়সসীমা ইতোপূর্বে ৩২ বছরের বেশি, যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর নির্ধারিত আছে, সেক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাটি বহাল থাকবে। অর্থাৎ এই আইনের ফলে কারো সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে। সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রোববার ৫ এপ্রিল ৫টা বেজে ৫৫ অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এর আগে সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে, আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য। যখন মাইক বিভ্রাট দেখা দেয় তখন সংসদের বক্তব্য চলছিল। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়
গত 12 মার্চ। অধিবেশনের প্রথম দিনেই মাইক বিভ্রাট দেখা দেয়। ওই দিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সংসদে আগের সরকারের আমলের মতো বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা 6 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার জাতীয় সংসদে 71 বিধির জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের নোটিশের জবাবে মন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা টাকা লুণ্ঠনকারীরা যা দিয়েছেন মন্ত্রী সেটাই বলেছেন, আমি এর প্রতিবাদ করছি। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী সংযোগ স্থলের অবৈধ দানবীয় ব্যারিকেড স্থাপন, টমছম ব্রিজ সহ 7টি স্থানে আন্ডারপাস নির্মাণ ও সার্ভিস লেন নির্মিত না হওয়ায় এই স্থানটি মরণ ফাঁদ ও তার প্রতিকারের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বাজেট না বাড়িয়ে ভূমি অধিগ্রহণের কাজ বাদ দিয়ে সেখানে পূর্ত কাজ বাড়ানোর উদ্যোগের কথা বলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম। রোববার জাতীয় সংসদের অধিবেশনে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের 71 বিধিতে দেওয়া জনগুরুত্ব সম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। সংসদ সদস্য আব্দুল মালিক তার বক্তব্যে অভিযোগ করেন, বিগত 15 বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত জীবনে ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এরই মধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই বাছাইয়ের মাধ্যমে 481 জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। রবিবার বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে 33টি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। এই সনদকে আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের অঙ্গীকার ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, বরং এখন এই আদেশ বাতিলের প্রস্তাব করছে। নতুন বাস্তবতায় রাজনীতি এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি জেনারেশন জেড নেতৃত্বে আবার গণ অভ্যুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর বনানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু একথা বলেন। অনুষ্ঠানে নেপালের 100 কোটিপতি ও সিজি কর্প গ্লোবালের চেয়ারম্যান বিনোদ কে চৌধুরীর লেখা মেড ইন নেপাল, লেসন্স ইন বিজনেস ব্লিডিং ফ্রম দ্য ল্যান্ড অফ এভারেস্ট শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। লক্ষ্মীপুর শহরে 144 ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ সহ অন্তত 8 জন আহত হয়েছেন। ওসি ছাড়া অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ সহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রবিবার বিকেল 5:30টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময় 144 ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সদের ব্যানারে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছেন, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই নেতার নাম তানজিম হাসান মেহেদি, বয়স 25। তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ভিংলাবাড়ি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে
শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যান। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেছেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল মানদেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং 2 সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছেন। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন সন্ত্রাসী বাহিনীর পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বকেও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কায়ানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিত ইউএসএস জেরাল্ড দ্য ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা। এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তনকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার বাগদাদ ও অন্যান্য শহরে ইরাকি শিয়া নেতা মুগদাদা সাদরের হাজার হাজার সমর্থক ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে সমাবেশ করেছে। ইরাক অনিচ্ছাকৃতভাবে এই আঞ্চলিক উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবং এ ভূখণ্ডের ভেতরে হামলার শিকার হচ্ছে। বাগদাদের তাহরির স্কোয়ারে নারীসহ বিশাল জনতার ঢল রাস্তায় নেমে আসে এবং নানা ইসরায়েল ও নানা আমেরিকা সহ বিভিন্ন স্লোগান দেয়। 40 এক বিক্ষোভকারী ধীরগাম সামির বলেন, এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা কোনো সামরিক যুদ্ধ নয়, বরং একটি অর্থহীন যুদ্ধ। তিনি এফপি সংবাদ সংস্থাকে বলেন, আজকের এই বিক্ষোভ শুধু ইরাকে নয়, সারা বিশ্বে আগ্রাসন, অধ্যত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। সদর জায়নবাদী মার্কিন আগ্রাসনের নিন্দা জানাতে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। বাগদাদের ফ্রিডম মনুমেন্টের নিচে বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে নিন্দা এবং বিক্ষোভ জানায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।